তোমাদের দ্বিতীয় ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যেটা পড়বো দ্বিতীয় পত্রের 1.7। তোমাদের এক এক গুণের বইতে এক এক রকম আছে, তবে মূল কথাবার্তা একই রকম। একই কথাবার্তা। যদি কারো বই থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করবা। সেটা হচ্ছে যে, অথবা তোমরা যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে বুঝে নিতে পারবা। যে এমনকি বই পৃষ্ঠা তুলে আমাকে পাঠাই দেবো, তাহলে আমি বুঝাই দেবো কোথায় কি সমস্যা আছে। দেখো, বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি। তো বিভিন্নমুখী রাজনীতি, এটা রিডিং পড়া পড়া এগুলা আমি বলছি সেকেন্ড পেপারটা একটু কমই পড়াবো। হয়তো ফার্স্ট পেপার আমি 40 মিনিট ক্লাস হবে, সেকেন্ড পেপার 15 মিনিটের ভিতরে শেষ করে এখন 15-20 মিনিটের ভিতরে। তো দেখো, বিভিন্নমুখী রাজনৈতিক, অর্থনৈতিক অন্যান্য ঘটনা প্রবাহের কারণে দেশে দেশে আছে। দেখো, এখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিশ্ব অর্থনৈতিক পরিবর্তন ঘটতেছে। তো এই যে বিশ্ব অর্থনৈতিক পরিবর্তন ঘটতেছে, একটা সময় ছিল দুইটা বড় শক্তি ছিল। একটা হচ্ছে সমাজতান্ত্রিক শক্তি, আর একটা হচ্ছে ধনতান্ত্রিক শক্তি। এই দুইটা শক্তির ভিতরে একটা কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ চলতেছিল, এই যে ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার পরে, কোল্ড ওয়ার শেষের দিকে রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়ন এটা ভেঙে যায়। এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে মূলত ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো বিশ্ব রাজত্বে চলে আসে, মূল লাইমলাইটে চলে আসে। তখন থেকে মুক্তবাজার অর্থনীতি বিশ্বে চলে আসে, মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থা বিস্তার ঘটে। এমনকি যারা একসময় সমাজতান্ত্রিক দেশ ছিল, তারাও একসময় চীন, রাশিয়া, এরাও এখন অনেকটা মুক্তবাজার অর্থনীতিতে চলে আসছে, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় চলে আসছে। এই যে চীন সহ অনেক সমাজতান্ত্রিক দেশ কম বেশি মাত্রায় বাজার অর্থনীতি নীতি কৌশল গ্রহণ করছে। আমরা সমাজতান্ত্রিক অর্থনীতির যে বৈশিষ্ট্য পড়ছিলাম, সেই বৈশিষ্ট্য রাষ্ট্র এখন পৃথিবী বিশ্বে কোথাও দেখা যায় না। তো আমরা আসলে স্বাধীনতার পর পরে কি হয়, আর স্বাধীনতার পর বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থা চালু ছিল। মিশ্র সব ধরনের অর্থ ব্যবস্থা চালু ছিল। তো সত্তরের দশকের শেষ ভাগ থেকে বাংলাদেশের অর্থনীতি বাজার অর্থনীতির দিকে ধীরে ধীরে ধাবিত হতে শুরু করে। আস্তে আস্তে বাজার অর্থনীতির দিকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন হয়, বাণিজ্য শুরু হয়ে যায়। এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বিরাষ্ট্রীয়করণ। বিরাষ্ট্রীয়করণ মানে রাষ্ট্র বিভিন্ন, যেমন আদমজি জুট মিলস, কর্ণফুলী পেপার মিলস, আরো বড় বড় পেপার মিলস, বড়গুলো মিল কলকারখানাগুলো স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। সবগুলো রাষ্ট্রের মালিকানায় নেওয়া হয়। এরপরে দেখলো যে এগুলো খুব লস করতেছে, লোকসান দিচ্ছে। তো এরপরে সরকার এগুলোকে বিরাষ্ট্রীকরণ করা হয়, মানে বেসরকারি খাতে ছেড়ে দেয় আস্তে আস্তে। এবং ব্যক্তি খাতকে উৎসাহিত করা হয়, যেহেতু সরকারি খাতে প্রতিযোগিতা কম থাকে, মানুষ সহজে উৎপাদন করতে চায় না, একটা নির্দিষ্ট টাইম উৎপাদন করে। কিন্তু বেসরকারি খাতে, ব্যক্তি খাতে এখানে প্রতিযোগিতা বেশি থাকে, মানুষ বেশি উৎপাদন করতে চায়, অধিক লাভের আশায় উৎপাদন করতে চায়। তো এমনকি এর সাথে সাথে বাংলাদেশ বাণিজ্য উদারীকরণ করে। বাণিজ্য যে বাধা নিষেধ, অন্য দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য যতগুলো বাধা নিষেধ ছিল, শুল্ক বাধা, অশুল্ক বাধা, এই সমস্ত বাধাগুলো দূর করার চেষ্টা করে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য স্থাপন করে। তো দেখো, বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ, অংশীদারিত্ব বৃদ্ধির চেষ্টা তার আছে। বর্তমানে বিশ্বের 120টি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ প্রসারিত হচ্ছে। আমাদের কারসার দেখতে পাচ্ছ আশা করি। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রপ্তানি বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আহ, আহ, এবং দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি, তারপর যুক্তরাজ্য আছে, ফ্রান্স আছে। আর যদি ফ্রান্স তুমি, আছে। হ্যাঁ, যদি তুমি ইউরোপীয় ইউনিয়নকে একসাথে যদি এক করো, তাহলে ইউরোপীয়, দ্বিতীয়তে ফ্রান্স আছে, ফ্রান্স। না, বাংলাদেশের দ্বিতীয় তো জার্মানি বা ফ্রান্স। তো হতে পারে, এটা সময়ের সাথে তথ্য পরিবর্তন হয়, হ্যাঁ। তোমাদের বর্তমান যে তথ্যটা আছে 2025 সালের তথ্যটা, ওটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। একটু অপেক্ষা করো, আমি ওটা দেখতে পারি না সময়ের অভাবে। দ্বিতীয় অবস্থানে কি আছে ওটা আমি আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিবা। তারপর বাংলাদেশ, যদিও জিডিপির তো, জিডিপি এখানে কিছু তথ্য আছে, এই তথ্যগুলো পরিবর্তন হয়ে গেছে। যে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে, দ্বিতীয় আমদানি করে ভারত থেকে, তারপরে তো মালয়েশিয়া থেকে। এই তো বাংলাদেশের সাফটা
এটা হচ্ছে দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মানে এটার সাফটা চুক্তি স্বাক্ষর করছে যাতে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য হতে পারে। আর বাংলাদেশ এবং আসিয়ানের যদিও সদস্য না, কিন্তু গুরুত্বপূর্ণ বাণিজ্যের অংশীদার। আসিয়ান দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলো হচ্ছে আসিয়ানের সদস্য। এছাড়া বাংলাদেশে অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বজায় রাখে। এমনকি বাংলাদেশের শ্রমিকরা বা অন্য ওইসব দেশে কাজকর্ম করে, যেমন থাইল্যান্ডের শ্রমিক সংখ্যা কম, বাংলাদেশের, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাঙালি ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজে নিয়োজিত রয়েছে। তারপরে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়ী গোষ্ঠীর সাথে মালয়েশিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দাবি করছেন, যাতে বিনা শুল্কে তারা বাণিজ্য করতে পারে। আর এগুলো বিভিন্ন তথ্য তথ্য আছে, এগুলো একটু পড়ে নিবা। এছাড়া বাংলাদেশ বিভিন্ন গ্রুপের সদস্য, সেগুলো হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটাকে বলা হয় বাংলায় বিশ্ব বাণিজ্য সংস্থা, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, আপটা, ডি8 মানে ডেভেলপিং এইট, এটা হচ্ছে উন্নয়নশীল যে 8টি মুসলিম কান্ট্রির সমন্বয়ে ডি8 তৈরি। বাংলাদেশ, তারপরে পাকিস্তান, মিশর, ইরান, ইন্দোনেশিয়া, এরকম কিছু উন্নয়নশীল দেশ এই ডি8 এর সদস্য। তারপর নাইজেরিয়া, এরকম। তারপর বিমস্টেকের সদস্য বাংলাদেশ, বে অফ বেঙ্গল, এটা আছে মাল্টি টেকনিক্যাল কি যেন, এটা পুরোটা ভুলে গেছি। এগ্রিমেন্ট অন ফ্রি ট্রেড এরিয়া, এফটিএ সদস্য বাংলাদেশ। এগুলো যাই হোক, এগুলো একটু পড়ে নিবা, তোমাদের বইতে যার যা বইতে আছে সেটা একটু পড়ে নিবা। ভবিষ্যৎ সম্ভাবনা, বাংলাদেশের ভবিষ্যৎ কি কি সম্ভাবনা আছে। বাংলাদেশ যেহেতু পুরো একটা বড় দেশ, সরি বড় দেশ নয়, তারপরও যতটুকু ভূমি আছে এই পুরো ভূমিটাই বাংলাদেশ উর্বর। বাংলাদেশের মাত্র 12% ভূমি হচ্ছে পাহাড়ি। পাহাড়ি ভূমিটা পাহাড়ি হলেও সেখানেও চাষাবাদ করা যায়। এবার 8% ভূমি আছে প্লাইস্টোসিন কালের সোপান, বাকিটা সম্পূর্ণ সমতল ভূমি। এই সমতল ভূমি প্রত্যেকটা উর্বর এবং পলিযুক্ত। এখানে চাষাবাদ করলে প্রচুর চাষাবাদ হয়, এবং যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় তাহলে খুব ভালো চাষাবাদ করা যাবে, এবং বাংলাদেশে খুব দ্রুত কৃষি উন্নয়ন করা সম্ভব হবে। এছাড়াও বাংলাদেশে আরো কিছু বিষয় আছে। বাংলাদেশ অবকাঠামো অত বেশি সম্পদ মানে ইয়া না, দামি অবকাঠামো না। তো এটা সহজেই মানুষের ব্যবহার, অন্য দেশের মানুষের আসে ব্যবহার করতে পারে। এমনকি বাংলাদেশের যে শ্রমিকরা আছে এই সহজ কম দামে শ্রম দিয়ে থাকে। যেহেতু কম দামে শ্রমিকরা শ্রম দেয়, সেই হিসেবে এখানে কলকারখানা করলে খুব সহজেই শ্রমিক পাওয়া যায়, এবং স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যায়। তাহলে এখানে সম্পূর্ণতা অর্জন করতে পারে। এছাড়া বাংলাদেশ চামড়া শিল্প, পাট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল বঙ্গোপসাগর আছে, এখানে জাহাজ নির্মাণ শিল্প যতটা না, তার থেকে বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্প আছে। এখানে বিশ্ব অন্য দেশের জাহাজগুলো এনে বাংলাদেশে চট্টগ্রামে ভাটিয়ারি এবং এখানে জাহাজ ভাঙা হয়। বাংলাদেশের বড় সম্পদ হলো আহ, উর্বর কৃষিভূমি। বলছিলাম আমি একটু আগে, অনুকূল আবহাওয়া। বাংলাদেশ যদিও বলা আছে অনুকূল আবহাওয়া, কিন্তু সবসময় আবহাওয়া অনুকূলে থাকে না। আবহাওয়া অনেক সময় আমাদের দুর্বল অবকাঠামোর কারণে আবহাওয়া প্রতিকূলে চলে যায়। বন্যা হয়, বন্যা হলে বেড়িবাঁধ ভেঙে ধান কৃষিক্ষেত নষ্ট হয়ে যায়। তো দেখো, পর্যাপ্ত পানির সম্পদ, বাংলাদেশে পানির সম্পদ যথেষ্ট পানির সম্পদ রয়েছে, এবং উদ্বৃত্ত জনশক্তি। বাংলাদেশে জনসংখ্যার পরিমাণ বেশি, এবং এবং প্রাকৃতিক গ্যাসের মজুত আছে, এবং কর্ম উন্নয়নশীল ভৌত অবকাঠামো। এর ফলে বিশ্বের মানুষজন এখানে খুব সহজে আকর্ষিত হয় কলকারখানা স্থাপনের জন্য। এভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখা যায় তাহলে বিশ্বে বাংলাদেশ একটা সময় একটা ভালো অবস্থানে দাঁড়াতে পারবে, ভালো অবস্থানে যেতে পারবে। তো এগুলো একটু পড়ে নিবা তোমরা। একটু জুম আউট করি। তবে প্রবৃদ্ধি অর্জনের পথে চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা। বর্তমানে প্রায় 9.5% মূল্যস্ফীতি। অর্থাৎ তুমি যে জিনিসটা এখন কিনতে আসো 10 টাকা, 100 টাকা দিয়ে, পরবর্তী বছর ওই জিনিস তোমাকে 110 টাকা দিয়ে কিনতে হবে করে। এইটা হচ্ছে মুদ্রাস্ফীতি। খাদ্য উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু রাখা, নিরাপত্তা, খাদ্য উৎপাদন বাড়াতে হবে। এটা যাতে দেশের সব জায়গায় সমানভাবে পৌঁছায়, সেই সরবরাহ ঠিক রাখতে হবে। খাদ্য নিরাপত্তা জোরদার করতে মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থাকবে বলে আশা করা যায়। বর্তমানে বৈদেশিক মুদ্রা বিনিময়ের স্থিতিশীলতা ফিরে এসেছে। বৈদেশিক মুদ্রা একটা সময় ছিল বাংলাদেশের সাথে ডলারে 80 টাকা ভ্যালু ছিল, তো এখন বাড়তে পারে 120 টাকা চলে গেছে প্রায়। এই যে অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা, এটা অনেকটা স্থিতিশীল অবস্থা চলে আসছে। রিজার্ভের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তেছে।
বর্তমানে যে রিজার্ভ প্রায় $32 বিলিয়ন, আমি যতটুকু জানি। $32 বিলিয়ন রিজার্ভ। এই যে গতকালকে নিউজ আমি দেখছিলাম। একটা সময় রিজার্ভ 46 বিলিয়ন ডলার ছিল, কিন্তু তারপর মাঝখানে কমে প্রায় 16-17তেও একবার নেমে গেছিল। 16-17 তখন বিদেশ থেকে পণ্য আমদানিতে একটু নিষেধাজ্ঞা জারি করছিল, এমনকি এলসি দিচ্ছিল না, লেটার অফ ক্রেডিট। আচ্ছা, যাই হোক। এছাড়াও যৌক্তিক রাজস্বনীতি, মুদ্রানীতি, এগুলো আমরা সামনের দিকে আরো বিস্তারিত আলোচনা করবো। রাজস্বনীতি কি, মুদ্রানীতি কি, আর একটু বড় হলে জানবা, সামনের দিকে সামনের ক্লাসগুলোতে জানতে পারবা। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশ একটি অমিত সম্ভাবনার দেশ হিসেবে বিশেষজ্ঞগণ যে মন্তব্য করছেন তার যথেষ্ট যুক্তি রয়েছে। একটা সময় হয়তো আমরা 2050 সালের দিকে উন্নত দেশের তালিকায় চলে যাব। এই তখন বাংলাদেশ প্রায় সেরা 20টা 21টা কান্ট্রির ভিতরে বাংলাদেশ 20-21টার মতো অবস্থান করবে, ধারণা করা যাচ্ছে বিশ্বের ভিতরে। যাই হোক, সামাজিক ক্ষেত্রে উন্নয়ন হবে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন আস্তে আস্তে বাড়ছে, শিক্ষা বাড়ছে, শিক্ষার হার বাড়তেছে, নারীর ক্ষমতায়ন বাড়তেছে। এই অনুকূল উপাদানগুলো আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে নতুন নতুন উন্নয়নের সুযোগ সম্ভাবনা সৃষ্টি করবে। এভাবে বাংলাদেশ আস্তে আস্তে উন্নত থেকে উন্নত উন্নততর হবে। আমাদের দ্বিতীয় ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।